বলছেন নাগরিকত্ব দেওয়ার, নাগরিকত্ব কাড়ার নয়, কি বলবেন? দেখুন, আমি একটু বুঝিয়ে বলি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা হচ্ছে নাগরিকত্বের যে আইন, তার অ্যামেন্ডমেন্ট এসছে। সেই অ্যামেন্ডমেন্টের নোটিফিকেশান নিয়ে আজকে এত উত্তাল হচ্ছে। আইনটি কি? আইনটি হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট আইন, যে 2014 31 ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত বাংলাদেশ, আফগানিস্তান সহ প্রতিবেশী দেশ থেকে যারা এসছেন ধর্মীয় উৎপীড়নের কারণে বিশেষ সম্প্রদায়ভুক্ত মানুষেরা, তারা নাগরিকত্ব পাবেন। এই তো মোদী সরকারের বক্তব্য। আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধান ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা বলে। ধর্মনিরপেক্ষতার অর্থ কি? ধর্মনিরপেক্ষতার অর্থ এই নয় যে এই রাজ্যে, এই ভারতবর্ষের সমস্ত নাগরিকদের কোনো ধর্মের চর্চার অধিকার নেই। না, ধর্ম নিজের চর্চা করবেন, কিন্তু রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে, রাষ্ট্রের আইন তৈরির ক্ষেত্রে ধর্ম কখনো নির্ণায়ক শক্তি হবে না। এখন এই যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, এটা ইয়ার্ডস্টিক কি? ধর্ম, অর্থাৎ ধর্মীয় উৎপীড়নের কারণে আপনি বাংলাদেশ থেকে চলে এসেছেন, তাহলে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে, এই তো মোদী সরকার বলছে। এবার সাপোজ এই আইনটি তো চ্যালেঞ্জ করা আছে সুপ্রিম কোর্টে। এই ইলেকট্রাল বন্ডের মতো ধরুন, এই যে নাগরিকত্বের আইন, এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করে দিল। একজন ভাবুন, বাংলাদেশ থেকে এসে বনগাঁয় জমি কিনেছে, জমি কিনে সে সেখানে বাড়ি বানিয়েছে, বাড়ি বানিয়ে সে ব্যাংকে ধরুন 3 লাখ টাকা রেখেছে, এতদিন ধরে সব চলছিল। এবার সে ধরুন ভাবলো নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করে দিল। এবার মোদী সরকারের কাছে তো তার ডাটা থাকলো, তার নাম ধরুন সমর ঘোষ। তাহলে সমর ঘোষ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এখানে এসে জমি কিনেছে, টাকা রেখেছে, বনগাঁয় এসে বাস করছে, সে সিএতে অ্যাপ্লাই করলো। এবার সুপ্রিম কোর্ট যেই বলে দিল যে এটা অসাংবিধানিক, তাহলে কি হবে? সমর ঘোষের এক লহমায় সমর ঘোষ ভারতবর্ষের নাগরিক রইল না, বিদেশি নাগরিক হয়ে গেল। তাহলে তার বাড়ি কী হবে? তার জমি কী হবে? তার ব্যাংকের টাকা কী হবে? সে ভারতের নাগরিক থাকলো না, এক লহমায় বিদেশি নাগরিক হয়ে যাবে। তখন বলবে চলো এবার তোমাদেরকে নিয়ে গিয়ে সব ডিটেনশন ক্যাম্পে রাখবো। মানে বনগাঁ থেকে শুরু করে যারা বাংলাদেশ থেকে এসছেন, ওই সমস্ত অঞ্চলের মানুষ এক লহমায় বাংলাদেশ হয়ে গেলেন। মানে এ হচ্ছে মোদী সরকারের তৈরি একটা কল, যাতে আপনার সম্পদ যা আছে সব ধরে নিয়ে নেবে, নিয়ে এরা নিজেরা ফুর্তি করবে, আর আপনাকে বিদেশি নাগরিক বানিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে। এ হচ্ছে বাংলাদেশ থেকে আসা সেই সমস্ত মানুষদের ডিটেনশন ক্যাম্পে রাখার কল মোদী সরকারের। এই যে 20 বছর, 50 বছর, 30 বছর ধরে যারা ভারতবর্ষে আছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু আছে একদম। এবার ধরুন সাপোজ কালকে সুপ্রিম কোর্ট এটাকে অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে, ও তো অ্যাপ্লাই করেছে, ওর ডাটা তো মোদির কাছে। মানে ওই যে সমর ঘোষ, যার উদাহরণ দিলাম, ধরুন সাপোজ, আমি জাস্ট উদাহরণের জন্য নাম দিলাম, এই নামে হয়তো কোনো ব্যক্তি হয়তো অন্য নামে আছে কেউ, কিন্তু সে ধরুন সাপোজ বাংলাদেশ থেকে এসে এখানে সমস্ত কিছু করেছে, ওই যে জমি বললেন, জমি কিনেছে, বাড়ি করেছে, বিয়েও করেছে, ভাবুন বউ বাচ্চা সবাইকে নিয়ে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এ মোদী সরকারের তৈরি করা একটা কল, যেখানে বাংলাদেশ থেকে আসা নাগরিকদের এক লহমায় সবগুলোর সম্পত্তিও নিয়ে নেবে আর সব ডিটেনশন ক্যাম্পে রাখবে। ওই আসামে যেমন, আসামে ডিটেনশন ক্যাম্পে কারা আছে? ডিটেনশন ক্যাম্পে কি মুসলমানরা আছে নাকি? নেই, আছে তো হিন্দুরা, বেশিরভাগ তো হিন্দুরা আছে। ফলে বুঝতেই পাচ্ছেন, ও হিন্দু মুসলমান না, আসলে যেটা চাইছে এটা হচ্ছে যে ওই অংশের, বিশেষ করে দেখবেন এই বর্ডারের অংশে বেশিরভাগই সব বিদেশ থেকে, মানে ওই বাইরে থেকে যারা এসছেন অন্যান্য দেশ থেকে, এগুলোকে সব আদানি আম্বানিকে দেবে, আপনাদেরকে তাড়িয়ে দিয়ে সব আদানি আম্বানিদের দেবে, আর ও আপনাদেরকে ওই একটা ডিটেনশন ক্যাম্পে ফেলে দেবে। আর আপনাদের ওই যে আদানির ছেলে ওই যে 600 একরে ওই যে হাতি রাখার জায়গা করেছে না, ওই হাতির স্নান টিনান করানোর জন্য আপনাদেরকে রেখে দেবে, কারণ কম পয়সার লেবার পাবে। ফলে আদানির ছেলের ওই হাতির স্নান করানোর জন্য, কম পয়সার লেবার তৈরি করার জন্য আপনাদেরকে এই কল তৈরি করেছে, আদানিদের কম পয়সার লেবার সাপ্লাই করার জন্য। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় এবং লোকসভায় দাঁড়িয়ে বলেছে যে পহলে সিএ হোগা, বাদ মে এনআরসি হোগা। এখন বিজেপির নেতারা বলছেন যে না, এই সিএ কোনো নাগরিকত্ব কাড়ার বিষয় না, নাগরিকত্ব কারোর কাড়া হবে। আপনাকে তো ডেমনস্ট্রেশন দিয়ে বুঝিয়ে দিলাম কিভাবে বাংলাদেশ থেকে আসা নাগরিকদের, কিভাবে যারা এতদিন জমি জায়গা কিনেছে তাদের কিভাবে এক লহমায় বাংলাদেশি বানিয়ে দিয়ে তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হবে, আর কিভাবে তাদের ওই যে আম্বানির বেটা 600 একর জমি, ওই যে হাতি রেখেছে, এটা ওটা রেখেছে, তাদের ওই স্নান ফিনান করানোর জন্য কম পয়সার লেবার লাগবে, তো 16 টাকা 18 টাকায় লেবার রেখে দেবে আপনাদেরকে, কম পয়সার আদানি আম্বানিদের লেবার সাপ্লাইয়ের জন্য, ডিটেনশন ক্যাম্পে রাখার জন্য, আর বাংলাদেশ থেকে আসা নাগরিকদের একেবারে
তাদের এক লহমায় সম্পদ কাড়ার জন্য এই মোদী সরকার তৈরি করা এই হচ্ছে খুঁড়োর কল। এই খুঁড়োর কলে মোদী সরকার আপনাদেরকে ফেলে আপনাদের সম্পদও কেড়ে নেবে, আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে প্রথমে কিছুদিন রাখবে, তারপর বলবে চলে যাও, ওই আম্বানির ছেলে যে ওই হাতি রেখেছে ওই হাতি স্নান করানোর জন্য চলে যাও, দিনে 16 টাকা করে পাবে। এই যে আমরা দেখলাম যে সিএ লাগু করেছে, অনলাইনে আবেদন করতে হবে, সেই জায়গায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আমি করতে দেব না, কি বলবেন? দেখুন, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার বৈরিতা থাকতে পারে, রাজনৈতিক বৈরিতা থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইটস আ ড্রাকোনিয়ান অ্যাক্ট। শুধু তাই নয়, ভারতবর্ষের সংবিধানে যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারকে এটা আঘাত করে। এটা কখনোই ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে ভারতবর্ষের মতো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কখনো নাগরিকত্ব প্রদান করা যায় না। আপনি ভাবুন, ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে যিনি নাগরিকত্ব পাবেন সে কী করে ওথ নেবে? উই দ্য পিপুল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি কনস্টিটিউট ইন্ডিয়া, একটা সেকুলার কান্ট্রি তৈরি করার জন্য এই ওথ কীভাবে নেবে যে ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে নাগরিকত্ব পায়? ফলে এই আইনটি ভারতবর্ষের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারকে বিনষ্ট করে। এই যে এই হাইকোর্টের আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন বিচারপতির আসনে বসেছিল ওনাকে বিভিন্ন মানুষ ভগবান, আল্লাহ, ঈশ্বর ভাবছিলেন, কিন্তু উনি বিজেপিতে জয়েন করার পরে নাথুরাম গডসে বড় না গান্ধীজি বড় সেটাই বলতেই উনি সময় এখনও বলছে সে সময় আসেনি, কী বলবেন? দেখুন, তার ব্যক্তিগত বিষয়। আমি মনে করি নাথুরাম গডসে হচ্ছে গান্ধীর হত্যাকারী। আমি একজন ওকে হত্যাকারী মনে করি নাথুরাম গডসে। তিনি মন্তব্য করতে পেরেছেন কি পারেননি, তিনি কোন কম্পালশন থেকে করতে পারেননি সবাই বুঝতে পারছি। তিনি বিজেপিতে জয়েন করেছেন, খুব স্বাভাবিকভাবেই তিনি কথা বলতে পারবেন না, কারণ বিজেপি হত্যাকারীদের পক্ষে, বিজেপি লুটেরাদের পক্ষে, বিজেপি ইলেকট্রাল বন্ডের পক্ষে, বিজেপি দুর্নীতির পক্ষে। ফলে বিজেপিতে অবস্থান করে কেউ হত্যাকারীদের বিরুদ্ধে বলতে পারবে না, কেউ দুর্নীতির বিরুদ্ধে খুব স্বাভাবিকভাবেই বলতে পারবে না। ভাই, এই নিয়োগ দুর্নীতি হয়েছে, শুভেন্দু চুরি করেনি? শুভেন্দুও চুরি করেছে, আমি ওপেন ক্যামেরায় বলছি। ইয়েতে মুড়ে টাকা নিয়েছে, সে মুড়ে টাকা নেওয়াটা কি মানে বৈধ নাকি? আপনি বলতে পারেন যে ওটার অভিযোগ টাকা ছিল না, খেলনা ছিল। যে ইমপ্লিকেশনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা সবসময় থাকে, কিন্তু আমি যে রিয়েল প্রবলেমগুলো বললাম যে আসলে কি হতে চলেছে তাতে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়। তার কারণ আলটিমেট এটি ল অ্যান্ড অর্ডারকে টাচ করবে। তার কারণ ধরুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধরুন এই যে এই ঘটনা ধরুন যদি ঘটে, তাহলে মিনিমাম ধরুন 2 থেকে 2.5 কোটি মানুষ, সাপোজ ধরুন এর দ্বারা অ্যাফেক্টেড হয়ে গেল। 2 থেকে 2.5 কোটি মানুষকে কি মোদী সরকার ডিটেনশন ক্যাম্পে রাখবে? মানে বনগা ওই অঞ্চলের সমস্ত মানুষ তো ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। মানে বাংলাদেশ থেকে আসা সমস্ত বাঙালি যারা এখানে এসে জমি জায়গা বাড়ি কিনেছে, ব্যাংকে টাকা আছে, এক লহমায় মোদী সরকার সব নিয়ে নেবে। ফলে বুঝতেই পারছেন বাংলাদেশ থেকে যারা এসছেন তারা সবাই, যারা এর আগের ভোটে মোদী সরকারকে ভোট দিয়েছিলেন 19-এ, কেউ ভোট দেবেন না।